আজ 25শে মে 2024 ডে 4। আমরা সকাল 5টায় আগরতলা স্টেশন সংলগ্ন ত্রিপুরেশ্বরী হোটেল থেকে আগরতলা স্টেশন এসেছি। স্টেশনের টিকিট কাউন্টার থেকে আমরা এখন 10 টাকা পার হেডে 3টে টিকিট আমরা কাটবো। কেটে আমরা আগরতলা থেকে উদয়পুর যাব। আগরতলা থেকে উদয়পুর যাওয়ার ট্রেন সকাল 5টা 25-এ প্রথম ট্রেন, তারপরে 10টা 50, তারপরে 1টা 40, এরকম গ্যাপে গ্যাপে ট্রেনগুলো চলে। আর উদয়পুর যেতে সময় লাগবে 1.5 ঘন্টা। আগরতলা বাস স্ট্যান্ড থেকে উদয়পুর হয়ে ত্রিপুরার বেশ কয়েকটি জায়গায় ঘোরা যেতে পারে। আগরতলা বাস স্ট্যান্ড থেকে বাসে করে অথবা কোনো গাড়ি রিজার্ভ করে আপনি যেতে পারেন। এতে আপনার সময় এবং অর্থ দুটোই বেশি পড়বে। গাড়ি রিজার্ভ করলে প্রায় 7,000 টাকা ভাড়া পড়বে, কিন্তু এই 5টা 25-এর ট্রেনটা ধরলে ট্রেন প্রায় ফাঁকাই থাকে এবং আপনি বসার সিটও পাবেন। 1.5 ঘন্টা সময়ের মধ্যে উদয়পুর পৌঁছে যাবেন মাত্র 10 টাকার টিকিটে। আর সকাল 7টায় আমরা উদয়পুরে পৌঁছে যাব। এখন আমরা টিকিট কেটে স্টেশনে ট্রেনের দিকে আমরা যাচ্ছি। এই ট্রেনটি 5টা 25-এ ছাড়বে সকাল, আর উদয়পুর পৌঁছবে 7টার মধ্যে, আর সাবরুম পৌঁছবে 8:30। আর এরপরে আছে 10টা 50-এর ট্রেন। হোটেলের রুমে আমাদের সব লাগেজ রেখে শুধু একটা স্যাক নিয়ে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখানে আমরা একটু চা কফি এবং স্ন্যাক্স খেয়ে আমরা ট্রেন ছাড়ার অপেক্ষায় রয়েছি। ট্রেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিটি ফাঁকাই রয়েছে। খুব আরামে বসে মাত্র 1.5 ঘন্টা সময় 7টার মধ্যে আমরা উদয়পুর পৌঁছে যাব। এখন ট্রেন ছাড়ার অপেক্ষায় আমরা রয়েছি। ত্রিপুরার লোকাল ট্রেন দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর। সিটগুলো বেশ লম্বা চওড়া এবং বেশ গদিওয়ালা, কাঠের সিট নয়। প্রতিটা কম্পার্টমেন্ট বেশ ফাঁকা ফাঁকায় এবং এক কম্পার্টমেন্ট থেকে পাশের কম্পার্টমেন্টে অনায়াসে ভেতর দিয়ে যাতায়াত করা যায়। প্রতিটা কম্পার্টমেন্টে 2টি করে বাথরুমও আছে। এই লাইনে লোকাল ট্রেনে খুব একটা ভিড়ও হয় না, আর দুদিকে জানলাগুলো বেশ বড় বড়, ফলে বেশ হাওয়া চলাচল করতে পারে। কম্পার্টমেন্টে এটি হলো বাথরুম। ঠিক সকাল 5টা 25-এই আমাদের ট্রেন চলতে শুরু করলো। ঘড়িতে সময় 6:30। আমাদের ট্রেন উদয়পুর স্টেশনে এসে থামলো। উদয়পুর স্টেশনে এসেছি আমরা। আগরতলা থেকে উদয়পুর স্টেশনে, এখান থেকে আমরা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাব। আমরা গাড়ি নিয়ে যাব ত্রিপুরেশ্বরী মন্দির। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:30 বাজে। আমরা এখন আগরতলা থেকে এই যে উদয়পুর স্টেশন এসেছি, ত্রিপুরার উদয়পুরে। এইখান থেকে আমরা সমস্ত লোকাল স্পটগুলোকে আমরা ঘুরব। স্টেশনটা একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে। এখন সকাল 6:30 বাজে। আমরা আগরতলা থেকে এসেছি। আগরতলা থেকে এখানে আসতে ওই 1 ঘন্টা লাগলো। গাড়ি ভাড়া পড়লো ট্রেন ফেয়ারে আমাদের পড়লো হচ্ছে 10 টাকা। উদয়পুর স্টেশনে নেমে চমকে গেলাম। মুহূর্তের মধ্যে মনে হলো ভুল করে বোধহয় রাজস্থানের উদয়পুরে চলে এসেছি। এ তো স্টেশন নয়, যেন এক সুবিশাল প্যালেস। সাদা ধবধবে মার্বেল পাথরের উপর সকালের সূর্যের আলো পড়ে অসাধারণ লাগছে। এটাকে স্টেশন বলে মনেই হবে না আপনার। হিন্দু মুসলিম স্থাপত্যে রাজবাড়ির আদলে তৈরি স্টেশনের সৌন্দর্য অসাধারণ, চোখ ফেরানো যায় না। ত্রিপুরার প্রায় প্রতিটি বড় বড় স্টেশনই প্যালেসের আদলে তৈরি। উদয়পুর রেল স্টেশন ত্রিপুরার গোমতী জেলার লুমডিং সাবরুম সেকশনে অবস্থিত। উদয়পুর স্টেশনকে গেটওয়ে অফ ত্রিপুরা সুন্দরী টেম্পল বলা হয়। এখান থেকে
ত্রিপুরেশ্বরী মন্দির মাত্র 10 মিনিটের রাস্তা। অটো ভাড়া পড়বে 10 টাকা জনপ্রতি। উদয়পুর স্টেশন থেকে আমরা জনপ্রতি 10 টাকা অটো ভাড়া করে চলে এলাম ত্রিপুরেশ্বরী মন্দির সংলগ্ন ফুলের দোকানে। খুব সকাল সকাল আমরা চলে এসেছি, এখনো সব দোকান খোলেনি আর মন্দির চত্বর ফাঁকাই আছে। সকালে আসে এটি একটু সুবিধা যে আমরা ফাঁকায় ফাঁকায় আমরা মায়ের মন্দির দর্শন করতে পারবো। বেলা যত হবে এই মন্দিরে হাজার হাজার দর্শনার্থীর ভিড় বেড়ে যাবে। আমরা এখন মা ত্রিপুরা সুন্দরী প্যারা ভান্ডার এখানে এসেছি। এখান থেকে আমরা ফুলের ডালি নিয়ে আমরা মন্দিরের দিকে এগোবো। সকালবেলায় শান্ত পরিবেশে আমরা সিঁড়ি বেয়ে আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে চললাম। মন্দিরটিকে 51 পীঠের মধ্যে একটা হিসেবে গণ্য করা হয়। কিংবদন্তি এই যে সতীর ডান পা এখানে পড়েছিল। এখানে শক্তিকে ত্রিপুরা সুন্দরী হিসেবে উপাসনা করা হয়। 1501 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল শাসনেরও পূর্বে ত্রিপুরার মহারাজা ধন্যমাণিক্য কর্তৃক এই মন্দির নির্মিত হয়। 1501 খ্রিস্টাব্দে মহারাজা ধন্যমাণিক্য ত্রিপুরা সুন্দরী মন্দির প্রতিষ্ঠা করেন। কথিত আছে তিনি বিষ্ণুর উদ্দেশ্যে মন্দিরটি নির্মাণ করেছিলেন। পরে স্বপ্নাদিষ্ট হয়ে বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম থেকে কোষ্ঠী পাথরে নির্মিত ত্রিপুরা সুন্দরীর বিগ্রহ এনে এই মন্দিরে স্থাপন করেন। ত্রিপুরা সুন্দরী মন্দির বিভিন্ন সম্প্রদায় ও ধর্মীয় গোষ্ঠীর মিলনভূমি হিসেবে স্বীকৃত। কোষ্ঠী পাথরের নির্মিত এই বিগ্রহের উচ্চতা 1.5 মিটার এবং দেবীর 4 হাত মুখমণ্ডল লম্বাটে, তুলনায় চোখ দুটি ছোট এবং সবাসনে শায়িত মহাদেবের উপর পা দুটি স্থাপন করে দেবী দণ্ডায়মান। দেবীর মাথায় আছে মুকুট এবং জটারাশি। ত্রিপুরা সুন্দরী মন্দিরটি ত্রিপুরার নিজস্ব স্থাপত্য রীতিতে নির্মিত। মূল দ্বার পশ্চিমমুখী, তবে উত্তরের দিকে একটি দরজাও আছে। ত্রিপুরেশ্বরী মাতাকে দর্শন করার পর মাতাবাড়ির পাশেই একটি মিষ্টির দোকান থেকে আমরা সকালের ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটি অটো রিজার্ভ করে ভারতের অ্যামাজন নামে খ্যাত ছবিমুড়ার উদ্দেশ্যে। অটো ড্রাইভারের সঙ্গে এই রকম চুক্তি হলো যে মাতাবাড়ি থেকে আমাদের ছবিমুড়াতে নিয়ে যাবে, সেখানে আমরা বোটিং করব এবং সেইখান থেকে
আমরা আসবো রুদ্রসাগরের উপরে তৈরি নীলমহল প্যালেসে এবং আসার পথে কয়েকটি মন্দির আমাদের দর্শন করাবেন। আর টোটাল এই আজকের জার্নিটার জন্য আমাদের সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা, আর এর জন্য অটো ভাড়া পড়ছে আমাদের 1200 টাকা। আমরা এখন যাচ্ছি আগরতলা থেকে প্রায় 80 কিমি দূরে অবস্থিত গোমতী জেলার রাজখাং এর অমরপুরের ছবিমুড়াতে। দুই দিকে ঘন জঙ্গলের মধ্য দিয়ে কংক্রিটের রাস্তা এঁকে বেঁকে চলেছে ছবিমুড়ার দিকে। ট্রেন না পেলে আপনারা আগরতলা থেকে বাসে করে উদয়পুরের অমরপুরে আসতে পারেন। সেখান থেকে আপনারা অনেক অটো পাবেন, কোনো একটা অটো আপনারা রিজার্ভ করে নিয়ে ছবিমুড়াতে আসতে পারেন এবং সেখান থেকে আপনারা নীলমহলেও যেতে পারেন। এখন ঘড়িতে সময় সকাল 10টা। প্রায় 2 ঘন্টা দুই দিকে নির্জন ঘন সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি ছবিমুড়ার প্রাচীন এক ঐতিহাসিক স্পটে। চারিদিকে নির্জন নিস্তব্ধতা। যারা প্রকৃতিকে দেখতে এবং উপভোগ করতে ভালোবাসেন, যারা ইতিহাসকে ভালোবাসেন, তাদের জন্য এক আদর্শ স্থান এই ছবিমুড়া বা দেবতামুড়া। এখানে বোর্ডের মধ্যে কিছু নির্দেশ দেওয়া আছে কি করবেন আর কি করবেন না। সকাল 10টায় আমরা ছবিমুড়া বোটিং স্ট্যান্ডে এসে দেখি আমরা 3 জন ছাড়া বয়স্ক আরো 2 জন অপেক্ষা করছিলেন বোটিং এর জন্য। আমরা এখন ত্রিপুরার সেই বিখ্যাত জায়গায় সেই ছবিমুড়াতে এসেছি। ওনারা এই যে এখান থেকে বোটিং হবে, এখান থেকে বোটিং করে আমরা সব চারদিকে দুদিকে ফরেস্টের মধ্যে দিয়ে ছোট্ট নদীর মধ্যে দিয়ে আমরা যাব। এখানকার বোটগুলি কোনোটি 10 সিটার, কোনোটি বা 20 সিটার হয়। পুরো বোট আপনাকে 3500 টাকা দিয়ে বুক করতে হবে, অথবা আরো লোকজন আসার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা না করে চারদিকটা আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এখানে খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি একটা মন্দির রয়েছে। ঘন অরণ্যে ঘেরা এই নির্জন পরিবেশ সত্যি মনকে অনেক শান্ত ও সমাহিত করে। কোলাহলময় ব্যস্ত জীবন থেকে মাঝে মধ্যে বেরিয়ে এসে এই শান্ত স্নিগ্ধ প্রকৃতিতে এলে শরীর ও মন দুই ভালো থাকে। মাঝিরাও অপেক্ষা করে আছেন যাত্রী আসার অপেক্ষায়। এখানে 5-6টি ফাইবার বডির মোটর চালিত বোট আছে। মোটর চালিত বোটগুলো প্রকৃতির নিস্তব্ধতাকে কিছুটা হলেও ব্যাহত করছে। তাই মাঝিদের এই বিষয়ে বলায় তারা বললেন দীর্ঘ এই 5-7 কিলোমিটার পথ অতিক্রম করা হাত বোটের পক্ষে প্রায় অসম্ভব। আরো সমস্যা, জলপথে ভ্রমণের সময় দুই দিকে ঘন অরণ্য থাকায় মোটর বোটে করে বিপদ এড়ানোটা সম্ভব। প্রায় মিনিট 15 অপেক্ষা করার পর আরো কিছু লোকজন আসায় জনপ্রতি 250 টাকা বোট ভাড়া দিয়ে শুরু হলো ভারতের অ্যামাজনে বোটিং এর অ্যাডভেঞ্চার।
ভারতের অ্যামাজনের মধ্যে দিয়ে যাচ্ছি। এদিকে গভীর জঙ্গল আর মাঝখান দিক দিয়ে এটা সম্ভবত এটা গন্তি নদী নদীতে আমরা যাচ্ছি। তবে এখানে আসার সঠিক সময় হচ্ছে শীতের সময়, অর্থাৎ উইন্টার টাইমে এইখানে মানে বৃষ্টি হয়। ওদিকে গভীর জঙ্গল মাঝখানে দিয়ে নদী আমরা চলেছি। এইখানে জানি না ভেতরে কোনো প্রাণী আছে কি না বলতে পারবো না। হ্যাঁ, বাঘ সিংহ আছে কি? ভয়ের কিছু নেই, ভালো। সবাই এখানে আছি, খুব আনন্দ করে আমরা যাচ্ছি। এটা বেঁকে বেঁকে যাচ্ছে। অ্যামাজনে আমরা যেরকম দেখি সেরকম রিভার বোটিং করে যাই, সেভাবেই আমরা চলেছি। কথিত আছে প্রাচীনকালে জমাতিয়া উপজাতির বাসস্থান ছিল এই অঞ্চল। জমাতিয়া লোককথা অনুসারে ছবিমুড়া হল রুদ্র ভৈরবী দেবীর স্থান। রাজা চিচিংফার প্রপিতামহর রাজত্বকালে তৈরি হয় এই দেবতামুড়া পাহাড়ের ধার দিয়ে বয়ে চলা গোমতী নদী তীরের খাড়া দেওয়ালের গায়ে খোদাই করা এই শিল্পকর্ম। যে শিল্পকর্মগুলো ঘন জঙ্গলের আড়ালে চলে গেছে। আমরা মাঝে মধ্যে আমরা কিছুটা দেখতে পাচ্ছি, বাকিটা জঙ্গলের আড়ালে চলে গেছে। এখানে এক একটি দেবী প্রতিমার উচ্চতা প্রায় 20 ফুট, যা উপজাতিদের কাছে চাকরাখমা দেবী বলেই পরিচিত। আগরতলা থেকে আমরা এসেছি উদয়পুর হয়ে কবিমুলা বলে একটা জায়গায়। এই কবিমুলাতে এইখানটায় সুন্দর যেন এটা একটা ভারতের অ্যামাজন। ওদিকে গভীর জঙ্গল আর মাঝখান দিক দিয়ে একটা নদী যাচ্ছে। এই নদীর মধ্যে দিয়ে আমরা বোটিং করতে করতে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর, আর জঙ্গল এবং ছোটো ছোটো পাহাড়ের মধ্যে বিভিন্ন রকমের কালচার রয়েছে। আমরা তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি বোটিং করতে করতে। খুব সুন্দর সৌন্দর্য, প্রকৃতি এখানে খুব সুন্দর করে নিজেকে সাজিয়েছে। এটাকে বলা হচ্ছে ভারতের অ্যামাজন, অর্থাৎ দুদিকে গভীর জঙ্গলের মাঝখান দিক দিয়ে নদীটা যাচ্ছে। আমরা তার মধ্যে দিয়ে আমরা বোটিং করতে করতে চলে এসেছি। খুব সুন্দর, দুদিকের ভিউটা খুব সুন্দর। এই জায়গাটা হচ্ছে আগরতলা থেকে আমরা ট্রেনে করে উদয়পুর থেকে আমরা এইখানে আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম। অটো ভাড়া করে আমরা এখানে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। এখানে একটা জায়গা
জায়গাটা হচ্ছে গভীর জঙ্গল, সামনেও গভীর জঙ্গল, দুদিকে গভীর জঙ্গল, নদীর দুদিকে ঘন জঙ্গল, সূর্যরশ্মি মাঝে মাঝে এসে পড়ছে। বেশিরভাগ জায়গায় বেশ অন্ধকার। 7 কিলোমিটার বোটিংয়ে 2 জায়গায় আমাদের বোট এসে থামলো। প্রথমবার নৌকো যেখানে থামলো সেখানে মাথা উঁচু করে নদীর খাড়া ঢালে সোজাসুজি তাকালে দেখতে পাওয়া যাবে বেলে পাথরের গায়ে খোদাই করা বিভিন্ন দেবদেবীর মূর্তি। সবচেয়ে বেশি অবাক হতে হবে দেবী দুর্গার মূর্তি দেখলে। এই প্রতিমার 10টি হাত থাকায় দেখতে কিছুটা আমাদের মা দুর্গার মতো। মাথায় আছে অসংখ্য সাপ। দেবীর পায়ের নিচে আরও একটি প্রতিমা আছে। প্রতিমার নিচে আছে খোদাই করা সাপের ছবি, আর পাশেই আছে খোদাই করা 3 স্তরের প্রতিমা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। পাশে আছে অসংখ্য ছোট ছোট প্রতিমা, অনেকটা টেরাকোটা কাজের মতো। জমাতিয়া উপজাতিদের কাছে এই দেবী চাকরাক্ষমা দেবী বলেই পরিচিত। নদীপথে 2 ধারে পাহাড়ের গায়ে হিন্দু দেবদেবীর খোদাই করা মূর্তির পুরাতাত্ত্বিক নিদর্শন ছড়িয়ে আছে, যেগুলোর নির্মাণকাল আনুমানিক খ্রিস্টীয় 12 শতাব্দীতে। দেবী দুর্গার মূর্তি আমরা দেখতে পাচ্ছি এখানে পাহাড়ের গায়ে খোদাই করা দেবী দুর্গার মূর্তি, খুব সুন্দর। ভারতের আমাজন চলে এসছি সব। এইটা দিয়ে বোধহয় ট্রেক করে যেতে হবে। হ্যাঁ, ডান দিকে যাবো না বাঁ দিকে? কতটা যেতে হবে গো? 50 মিটার না কি কিলোমিটার বলছে? 50 মিটার। আমরা ভারতের অ্যামাজনের মধ্যে দিয়ে আমরা চলেছি। গভীর অ্যাডভেঞ্চার আমাদের ট্রিপটা চলছে। নদীপথে চলতে চলতে আমাদের বোট এসে দাঁড়ালো একটি ট্রেকিং পথের সামনে। 2 দিকে ঘন জঙ্গলের মধ্য দিয়ে একটি সরু পথ পাহাড়ের উপরে চলে গেছে। পাহাড় এবং গভীর জঙ্গল, তার মধ্যে দিয়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি। আমরা চলেছি এক ঐতিহাসিক গুহার দিকে, যে গুহাতে একসময় মানে গভীর অন্ধকার সেখানে গুহার ভেতরে, এবং সেই স্টোনগুলো হচ্ছে সেই খুব সাংঘাতিক। এই রাস্তাটা বলতে গিয়ে হাঁপিয়েও যাচ্ছি। দেখতে পাচ্ছেন এদিকে পাহাড়, যে বড় বড় পাথরগুলো আমরা দেখতে পাচ্ছি। এক ফালি সরু রাস্তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। আমরা বোট থেকে নেমে এগিয়ে চলেছি সেই সংকীর্ণ কর্দমাক্ত পিছল পথ ধরে। চারিদিকে বিভিন্ন রকম পোকামাকড়ের অদ্ভুত আওয়াজ শুনতে শুনতে আমরা এগিয়ে চললাম এক প্রাচীন গুহার দিকে। জমাতীয় লোকগাথা অনুসারে রাজা চিচিংফা তার সব সম্পদ এই গুহায় রেখে গিয়েছিলেন। এগুলোর নিরাপত্তার দায়িত্বে আছে নাকি এক বিশাল আকৃতির সাপ। সাপের ভয়ে খুব কম মানুষই গুহায় প্রবেশ করেন। গুহার ভিতর সূর্যের আলো প্রবেশ না করায় বেশ অন্ধকার জায়গাটা। বিষধর সাপ থাকাটা কোনো অস্বাভাবিক নয়। বৃষ্টির জলে পচে গিয়ে স্লিপারি হয়ে গেছে। খুব সাবধানে আপনারা যখন আসবেন খুব সাবধানে আসতে হবে। এখানে
বোট থেকে নামার সময় মাঝি ভাই বলেছিল 50 মিটার। বাস্তবিক পক্ষে প্রায় 1.5 কিলোমিটার পথ ট্রেক করে আমাদের যেতে হচ্ছে সেই গুহার দিকে। যাও কিন্তু কি বলতো, চলো যাই, আস্তে আস্তে গেলে ভালো লাগে। চলো না, একটু দাঁড়াতে, একটা ফটো তুলে দিই, জাস্ট একটা ফটো তুলে দিই এখানটা। এই দারুণ, দাঁড়াও দাঁড়াও, টাকা আছে এবার, জাস্ট টাকা দাঁড়াও, ভোটের ব্যাপার আছে। যাও গে মা, পারবো? যেও না যেও না যেও না, ওই তো ওরা যাচ্ছে তো। না ওরা যাচ্ছে না, আচ্ছা আমাকে ফলো করে করে আয়। ক্যামেরা নেই, ভালোই লাগবে, আয়। জুতোটা হাতে নিবি তো, জুতোটা হাতে নে। হ্যাঁ এ বাবা, দাও 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 দাও, একটা দাও, চলো। কি ঠান্ডা, ও দেখে দেখে আয়। টাইগার, পাহাড়ের বরফ গোলা জল। ও নাও পোকা, পোকা। আয় রে, আরে কোনো পোকা নেই। এই তো এখানেই শেষ। এই যে গুহাটা এখানে, আমরা ছবি মুড়ার সেই বিখ্যাত গুহাতে আমরা চলে এসেছি। খুব অন্ধকার গুহা, ভেতরে কাদা, কাদার মধ্যে দিয়ে উপর থেকেও জল পড়ছে, নিচেও জল। বাবা এখানে আবার চামচিকে বাদুড়ের নৃত্য হচ্ছে। এই যাব না চামচিকে, মা যাও না। সেই বিখ্যাত ঐতিহাসিক গুহা দেখতে পাচ্ছেন, কত চামচিকে বাদুড়। না এখানে চলো না, ভেতরে বেশি দূর এগোনো যাবে না। ওরে ওরে ওরে,
আচ্ছা, আমার একটা যদি পারো ছবি নিয়ে নাও, ছবি মুড়াতে এসে একটা ছবি তুলে নি। খুব সুন্দর, এটা বেলে পাথরের গুহাটা, স্টোনটা বেলে পাথরের স্টোন, খুব সুন্দর। এই যে ছবি মুড়াতে আমরা এখানে এসেছি, আমরা বোটিং করতে করতে এসেছি, দুদিকে অভয়ারণ্য, তার মধ্যে দিয়ে আমরা ট্রেকিং করে আমরা পাহাড়ের উপরে আমরা এলাম, চারিদিকে খরস্রোতা জল, ঠিক আছে, সেই মধ্যে দিয়ে আমরা এসেছি। এসে আমরা এইখানে আমরা যে গুহা, সেই গুহাটা এইখানে আছে। সেই গুহা মানে হচ্ছে খুব মানে অন্ধকার গুহা, ওইখানে আলো নিয়ে যেতে হবে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি, আবার বোটের দিকে যাব আমরা, অনেকটা আমাদের নামতে হবে। তবে রাস্তা খুব স্লিপারি, এখানে রাস্তা খুব স্লিপারি আছে এখানে, কারণ গাছের পাতা টাতা পড়েছে তো, খুব স্লিপারি হয়ে গেছে, আমাদের আস্তে আস্তে এগোতে হবে। চলি, আমরা এগিয়ে চলি আস্তে আস্তে, খুব সাবধানে আসতে হবে। এইখানে আসার মানে খুবই ভালো লাগবে, এনজয়মেন্টটা খুব দারুণ হবে আপনাদের প্রত্যেকে আসুন। এটাকে বলা হয় ভারতের অ্যামাজন, গভীর জঙ্গল, প্রচুর পোকামাকড় আছে, কীটপতঙ্গ রয়েছে, বিষাক্ত পোকামাকড় রয়েছে, তবুও অ্যাডভেঞ্চার। এই যে দেখতে পাচ্ছেন যাচ্ছে, তোরে জল নামছে, ঠিক আছে। চলো, তোমার জামা ভিজে গেল তো, খুব সুন্দর ট্রেকিং অ্যাডভেঞ্চার, খুব ভালো লাগছে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আচ্ছা, সামনেটা একবার দেখিয়ে দিচ্ছি, হচ্ছে সামনেটা। তো আমাদেরকে কি আমরা অন্ধ দৌড়াবে নাকি জলে মুখে বউকে নিয়ে নিয়ে ঘুরে গেল, ও বাঙালি সমাজ। অসাধারণ প্রাকৃতিক শোভা, চারিদিকে সবুজ আর সবুজ, আকাশ নীল, আর তিন দিকটা ঘন গভীর অরণ্য, আর মাঝখানে আমরা গোমতী নদীর মধ্যে দিয়ে আমরা চলেছি, ভারতের অ্যামাজনের মধ্যে দিয়ে। অসাধারণ শোভা, ভারতের অ্যামাজন, গভীর জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি। বিভিন্ন রকমের গাছ রয়েছে এখানে, আমরা দেখতে পাচ্ছি বড় বড় গাছ, বাঁশ গাছও দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম ত্রিপুরাতে বাঁশ গাছ, আর এইদিকে সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, বড় বড় ফুল গাছ, নাম জানি না, অজানা অনেক গাছ রয়েছে। আর এইখানে বড় বড় পাহাড়ি সব দেবদারু, বিভিন্ন রকমের গাছ রয়েছে, পাহাড়ি গাছ, ইউক্যালিপটাস রয়েছে দেখতে পাচ্ছি, বাঁশ গাছটা প্রচুর রয়েছে এখানে। আমরা এঁকে দেখে চলেছি বোটের বোটিং করতে করতে। প্রকৃতি এখানে নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এখানে বোট রিজার্ভ করে যাওয়া যায়, রিজার্ভে মোটামুটি 2,500-3,000 টাকা ভাড়া পড়ে। আর মোটামুটি জনসংখ্যা যত বাড়বে, একটা বোটে 17 সিটার আর 21 সিটের বোট আছে। লোক যদি 17 জন লোক হয় তাহলে সেক্ষেত্রে 150 টাকা করে পার হেড পড়বে, আদারওয়াইজ। প্রকৃতির নিস্তব্ধতাকে ভেঙে আমাদের যন্ত্রচালিত বোট এগিয়ে চলেছে। প্রায় 2 ঘন্টা জলপথে ভ্রমণ করে
আমরা ফিরে চলেছি। দুই দিকে নাম না জানা ছোট বড় অনেক রকমের পাহাড়ি গাছপালা দেখতে দেখতে, প্রতিটি গাছ সবুজ, সতেজ এবং প্রাণবন্ত। সত্যি ভারতবর্ষ এমন একটি দেশ যার মানুষজন, পরিবেশ, প্রকৃতি সবকিছুতেই বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, যা বাইরে না বেরোলে দেখা যাবে না। নানা ভাষা, নানা জাতি, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সত্যি বৈচিত্র্যের মধ্যে এক ঐক্য। এই বৈচিত্র্যময় প্রকৃতি ও পরিবেশকে দেখা একটা জীবনের পক্ষে যেন যথেষ্ট নয়। তাই কবির ভাষায়, সার্থক জনম মাগো, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে। আজ 25শে মে। ত্রিপুরার আবহাওয়া কলকাতা থেকেও ভয়ঙ্কর। চারিদিকে দাবদাহ, রোদে 1 মিনিট দাঁড়ানো যাচ্ছে না। যারা ত্রিপুরা ভ্রমণে আসবেন তাদের উদ্দেশ্যে বলি, ত্রিপুরা আসার আদর্শ সময় ডিসেম্বর মাস। এই সময় আবহাওয়া খুবই মনোরম থাকে। আগামী পর্বে আমরা বোটে করে যাব রুদ্রসাগর লেকের উপর নির্মহল প্যালেসে, উজয়ন্ত প্যালেসে, আখাউড়া চেকপোস্ট, বাংলাদেশ বর্ডার সাবরুম, 8-9 সেঞ্চুরির হিস্টোরিক্যাল প্লেস পিলার, এইরকম বিভিন্ন দর্শনীয় জায়গায়।